প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, কাস্টমসের ভ্যালুয়েশন পদ্ধতি এবং সেটার মাধ্যমে যে অতিরিক্ত যে চার্জ করা হয় ব্যবসায়ীদের ইম্পোর্টে স্পেশালি, তো সেখানে আমরা দেখছি যে 2 অর্থ বছরে 30,000 কোটি টাকার মতো অতিরিক্ত বাড়তি আদায় করা হয়েছে আমদানিকারকদের থেকে। এবং এই ভ্যালুয়েশনটা অনেকটা তারা হচ্ছে যে আরবিট্রেলি করে থাকে। ইম্পোর্টে যে প্রাইস আনে সেটা থেকে তারা বেশি করে তারা এইভাবে ট্যাক্স আদায় করে। কিন্তু দর্শক, আলটিমেটলি আসলে টাকাটা ওই মুহূর্তে ব্যবসায়ীর পকেট থেকে গেলেও আলটিমেটলি আসলে এটা কার উপরে পড়ে? আমার, আপনার, এই ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে। কোনো ব্যবসায়ী কিন্তু আসলে তার লসে কোনো প্রোডাক্ট বিক্রি করবে না। সো দর্শক, এই যে রিভিলিং তথ্য যে কাস্টমসে এই ধরনের বিষয় ঘটছে, কাস্টমসে অনেক ধরনের অ্যালিগেশন, কমপ্লেইন, সেগুলো ব্যবসায়ী মহল থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে থাকি এবং আমরা রিপোর্ট করে থাকি। তো আজকেই এই কাস্টমসের ভ্যালুয়েশন পদ্ধতি এবং অতিরিক্ত অর্থ আদায় করা এবং সেটার কি প্রভাব, এগুলো নিয়ে ডিটেল একটি রিপোর্ট টিভিএস পাবলিশ করেছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, রিয়াদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে এটা আসলে কি পদ্ধতি, ধরেন যেটা আমরা বললাম যে অতিরিক্ত আদায় করা হয়, তো আসলে কিভাবে জিনিসটা করে? সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আসলে আলটিমেটলি তো কনজিউমারের উপরে সেই পড়ে, কিন্তু পদ্ধতি যেভাবে হয়, আপনার ইম্পোর্টের ক্ষেত্রে যখন কোনো কনসাইনমেন্ট, ধরুন খেজুর, এখন তো কমন রোজার মাসে খেজুরটা সবাই খায়, আমি খেজুর দিয়েই যদি বলি, খেজুর ইম্পোর্টের ক্ষেত্রে আমদানিকারক যেই মূল্যে আমদানি করেছেন উনি সেই মূল্যটি হয়তো কাস্টমসে দেখিয়েছেন, কিন্তু কাস্টমসের সেটা বিশ্বাস হলো না। তখন কাস্টমস যেটা করে, বিশ্বাস না হলে সে তখন অথবা মানে কম দামে আনলেও তার কাছে একটা রেফারেন্স ভ্যালু থাকে বা ডাটা, অর্থাৎ আগের কিভাবে ভ্যালু করেছে। তো সেক্ষেত্রে ওই ভ্যালুর চেয়ে উনি কম ধরে না, কখনো কখনো তার ইচ্ছে মতো উনি বেশি ভ্যালু ধরেন। তো বেশি ভ্যালু ধরলে, ধরুন কোনো খেজুরের কেজি যদি আমদানিকারক 300 টাকা করে আমদানি করে থাকেন, কাস্টমস মনে করলো যে না, এটা 600 টাকা করে আমদানি করা হয়েছে। তো উনি যদি এই 600 টাকা ধরে দাম ধরে উনি এটি অ্যাসেসমেন্ট করেন, তখন যেটা হয় যে এটার উপরে তো ট্যাক্স আছে অনেক। আপনি জানেন যে কোনো ফল, খেজুর সহ অন্যান্য অনেক পণ্যে আমাদের এখানে বাংলাদেশে কিন্তু ইম্পোর্টের ট্যাক্স অনেক বেশি। তো ফলে এটার উপরে যে ট্যাক্সটা বেশি হয়ে যায়। ধরুন উনি হয়তো যেই ট্যাক্স দেওয়ার কথা ছিল 70 টাকা, সেখানে ওনাকে দিতে হলো 140 টাকা। তাহলে এই যে বাড়তি আরও 70 টাকা যে বেশি যাচ্ছে, এই 70 টাকা যাওয়ার কথা ছিল না। এখন এই যে 70 টাকা বাড়তি যায়, ট্যাক্স বেশি দিতে হলো, এটি কিন্তু ওই যে কাস্টমারের পকেট থেকে, কারণ উনি তো আবার বাজারে এনে এটি তো আর দাম ওনাকে এটা যোগ করেই বিক্রি করতে হবে, উনি যে ট্যাক্সটা দিয়ে এসেছেন। ওকে, ব্যবসায়ী 70 টাকা বেশি ট্যাক্স দিচ্ছে, কিন্তু যখন কাস্টমস 300 টাকার জায়গায় 600 টাকা এটা ধরে ট্যাক্সটা করছে, তখন তো ওই ব্যবসায়ী এটার মূল্যটা 600 টাকাই ধরবে সে যখন মার্কেটে বিক্রি করবে। তো তার মানে তো আপনি সাধারণ মানুষের পকেট থেকে আরো বেশি টাকা যাচ্ছে। হ্যাঁ, মানে বিষয় হচ্ছে উনি যেই দামে ইম্পোর্ট করেছে, উনি ধরুন এখানে যে জিনিসটা হয়, অ্যাকচুয়ালি যদি উনি 300 টাকায় ধরে, কাস্টম 600 টাকা যদি ধরেও, যদি দুষ্ট ব্যবসায়ী না হয়, তাহলে উনি যেটা হিসাব করবে যে আমার 300 টাকার উপর 70 টাকা আমার বা 100 টাকা আমার ট্যাক্স হওয়ার কথা ছিল, সেখানে আরও 100 টাকা বেশি হয়েছে, এই 100 টাকা যোগ হবে। মানে মূল বিষয়টা হচ্ছে আপনার আসলে ওই 100 টাকাই যোগ হবে। এখন খুচরা পর্যায়ে এসে ভিন্ন বিষয়, খুচরা ব্যবসায়ীরা অনেক অনিয়ম করে, অনেক বেশি দামে বিক্রি করে। আমি খেজুর দিয়ে দেখালাম, বাংলাদেশে যত পণ্য ইম্পোর্ট হয়, যত পণ্য ইম্পোর্ট হয় প্রায় সব ক্ষেত্রেই যেটির উপরে ট্যাক্স নেই, ওটা তো বেশি ভ্যালু ধরলে কোনো লাভ নেই, সেটি বাদ দিয়ে যত ধরনের পণ্য আছে বাংলাদেশের সব পণ্যে অলমোস্ট এই বাড়তি ট্যাক্সটা হয়। আমরা এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছে। তো সম্প্রতি এনবিআর একটি টিম গঠন করে, একটি টাস্ক ফোর্স, যে টাস্ক ফোর্সের প্রধান ইন্টারিম সরকার করেছিল। হ্যাঁ, ইন্টারিম সরকার, গত সরকারের সময় করা হয়েছিল। সেই টাস্ক ফোর্সের প্রধান ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদ সত্তার। তো ওনাদের ওই টিম এটি বের করেছে, এনবিআর এর যে এসআইকুডা যে সফটওয়্যার আছে, ইম্পোর্টের যে ডাটা সংরক্ষণকারী যে সফটওয়্যার, সেখান থেকে তথ্য নিয়েছে। ইম্পোর্টের তথ্য নিয়ে ওনারা দেখলেন যে সর্বশেষ 2024-25 অর্থ বছরে এনবিআর প্রায় 86,000 কোটি টাকা বেশি ভ্যালু ধরেছে।
অর্থাৎ আচ্ছা। বেশি ভ্যালু ধরেছে মানে আমদানি মূল্য যেটা। আমদানিকারক যে মূল্য ঘোষণা করেছেন তার চেয়ে 86,000 কোটি টাকা বেশি ধরেছেন, এবং এখানে প্রায় 15,000 কোটি টাকা পর্যন্ত এখানে ট্যাক্স হতে পারে। এখানে কিন্তু কম বেশি আছে, এর আগের বছরও প্রায় এরকম। তাহলে 2 বছরে সর্বোচ্চ 30,000 কোটি টাকা এই মানে বাড়তি। হ্যাঁ অ্যাকচুয়াল যে মূল্য ঘোষণা করা হয়েছে তার চেয়ে বেশি ট্যাক্স নিয়েছে। এখানে এখন প্রশ্ন হচ্ছে এনবিআর কি সব ক্ষেত্রেই ভুল করে? আসলে প্রশ্নটা মানে এটা আমরা বলতে পারবো না যে সব ক্ষেত্রে ভুল করে। এক্স্যাক্টলি, আমাদের দেশের ব্যবসায়ীদের তো ধরেন যে এনবিআর যেটা অ্যালিগেশন কাস্টমসের আছে যে আমাদের দেশের ব্যবসায়ীরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সে আন্ডার ভ্যালুতে কিন্তু প্রোডাক্টটা দেখায়। সে $100 করে যেটা কিনেছে $50 সে যদি দেখাতে পারে, তো তার তো $50 উপরে যে ট্যাক্সটা আসতো কমে গেল, সেটাও তো করতে পারে। Exactly. এখানে যেটা হয় যে আপনি আমি যদি আবার খেজুরের মূল্যেই আসি, আপনি খেয়াল করবেন একটা সময় দেখা গেছে তারা এনবিআর মানে ঘোষণা দিচ্ছে এটা 200 টাকা যে দাম বা 300 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি ওই খেজুর বাজারে বিক্রি হচ্ছে 1200, 1300, 1400 টাকা করে। রাইট। এখন যেই খেজুর 300 টাকা ঘোষণা হবে দাম, সেটি আরো ভ্যালু অ্যাড করে 400 টাকা বাজারে দাম হতে পারে। তাহলে সেটি কেন 1400 টাকা হবে? অথবা যে খেজুর 100 টাকা ঘোষণা দেওয়া হলো সেটি কেন 800 টাকা হবে? তার মানে হচ্ছে এই একটা বড় ফাঁক। অর্থাৎ সেক্ষেত্রে এমনও হতে পারে যে অনেকে অভিযোগ আছে যে অনেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, আপনি যেটা বললেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বেশি দামের খেজুর কম দামে দেখিয়ে কাস্টমস থেকে তারা খালাস করে নিল, তারপরে সে বাজারে তার প্রফিট যোগ করে বিক্রি করেছে। তো আমি একজন আমদানিকারকের সঙ্গে কথা বললাম এই বিষয়টা নিয়ে যে এরকম তো অভিযোগ আছে এবং এই অভিযোগের অনেক ক্ষেত্রে সত্যতাও আছে যে তো উনি বললেন, ওনার বক্তব্য হচ্ছে যে আমরা যে দামে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করি এনবিআর এর যাচাই করার বহু উপায় আছে। এনবিআর যাচাই করে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটা তারাও কিন্তু এই ধরনের বিভিন্ন কিছু আমদানি করে, তারা খেজুর আমদানি করে। তো উনি বললেন যে তারাও তো খেজুর আমদানি করে, তারা তো আর মিথ্যা ঘোষণা দেওয়ার দরকারও নেই তাদের। তো তারা কত দামে আমদানি করছে সেটাও দেখতে পারে। তো সেটা যদি বিশ্বাস নাও হয় তাহলে এনবিআর এর বা সরকারের সেই মেকানিজম থাকতে হবে যেটাতে অ্যাকচুয়ালি আমি যে দেশ থেকে আমদানি করলাম সেই দেশে এই খেজুরটা কত ইন্টারন্যাশনাল মার্কেটে কি, ইন্টারন্যাশনাল আপনি ধরেন যে এটা মার্কেট টু মার্কেট খুব ভ্যারি করবে তা না। এটা সৌদি আরবে যদি 300 টাকা খেজুর হয়, এটা দুবাই ওই খেজুর 600 টাকা হবে না, ভিন্ন ভিন্ন দাম হয়তো ডেভিয়েট আমার কান্ট্রি অফ অরিজিন যেটা আছে সেই দেশ থেকে আমি এনেছি সেটা তো আমার কাগজেই আছে। কাস্টমস এটা দেখে না কেন? সে যে আরবিট্রারিলি এডিশনাল ট্যাক্সটা ইম্পোজ করে, তো কাস্টমস তো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটটাও দেখতে পারে। খুবই খুবই কমন একটা। আর প্রাইস তো আপ ডাউন হয়। আমিও শুনেছি যে ধরেন যে ক্লিংকার সে $40 টন ইম্পোর্ট কস্ট, কাস্টমস ধরছে $50 টন। কোনো একটা সময় হয়তো ওই ক্লিংকারের প্রাইস বেড়ে $50 হয়ে গেছে, তো এটি তো আবার কমতে পারে। বাংলাদেশের বাজারে না হয়তো এরকম আছে যে একবার বাড়লে আর কমে না, কিন্তু বিশ্ব বাজার তো বাড়লে কখনো কখনো এটা কমতেও পারে। কিন্তু আমার ওই কাস্টমসের যেই ডাটা বেজ আছে সেখানে যখন একবার বাড়ে তারা আর এটাকে নামাতে পারে না। তো এই প্রসঙ্গে আসার আগে আরেকটি বিষয় আমরা বলি, তো ওই ব্যবসায়ী বললে, আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে খুচরা বাজারে এত দাম কেন? তার অভিযোগ হচ্ছে খুচরা ব্যবসায়ীরা কারসাজি করছে, যে অনেক বেশি দামে তারা, এই অভিযোগটা বহু বছর ধরে আছে। আসলে কে ঠিক এটা বের করা কঠিন, কিন্তু আপনি যিনি আমদানি করছে, কঠিন মানে সরকারের জন্য আসলে কঠিন না সরকার চাইলে, কিন্তু যিনি আমদানি করছে সরকারের পক্ষে এটি তো বের করা কঠিন কোনো বিষয় না যে ওই আমদানিকারক দেশ থেকে কত আমদানি করছে। আমাদের এনবিআর এর যে বিষয়টা, তাদের একটি যে ডাটাবেজ থেকে কোনো অফিসার, আমি অফিসারের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে ডাটাবেজে যেটি আছে সেখান থেকে যদি কেউ কম ভ্যালুতে উনি শুল্কায়ন করে পণ্য ছেড়ে দেন তাহলে ওই অফিসার আবার বিপদে পড়েন। কারণ হচ্ছে তখন বলা হয় যে উনি কি আবার টাকা পয়সা খেয়ে এটা ছেড়ে দিলেন কিনা। তো এই কারণে কেউ হয়তো এই রিস্কটা নিতে চায় না, যে এটা বুঝলে তারা অন্য মেকানিজমে যাক। যেমন ওখানে একটা কমিটি আছে কাস্টমস হাউসে, চাইলে ওই কমিটির কাছে আমদানিকারক অভিযোগ দিতে পারেন বা প্রতিকার চাইতে পারেন যে আমার এখানে এত করে দাম ধরা হয়েছে, আসলে আমার দাম আরও কম ছিল। তো সেই কমিটি হয়তো এটা বিবেচনা করবে, সেখানেও না প্রতিকার না পেলে তিনি আপিলের বিষয়টা হচ্ছে, এটা তো লেন্দি বিষয়, এখানে অনেক লম্বা সময় চলে যায়। এখন কোনো ক্ষেত্রে তার যদি পণ্য কাস্টম পোর্টে থাকে তাহলে ওনাকে পোর্ট ড্যামারেজের মতো বিষয় চলে আসে। মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে সহজ, সারা পৃথিবীতে WTO বিশ্ব বাণিজ্য সংস্থার যে নীতি হচ্ছে আপনি অর্থাৎ যেই পণ্যে অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে, কেনা হয়েছে, আপনি সেই পণ্যে সেই দরেই আপনি
ভ্যালুয়েশন Tax করবেন। ধরবেন। বাংলাদেশ যেটা করছে এটা কিন্তু ডব্লিউটিও রুলসের ভায়োলেশন, আচ্ছা, কিন্তু বছরের পর বছর ধরে বাংলাদেশ এটি করে যাচ্ছে। তো যেই বিষয়টা বলছিলাম যে বিশ্বব্যাপী স্বীকৃত বিষয় হচ্ছে, ধরুন অনেকগুলো দেশের বা বিভিন্ন দেশের তারা যে ডাটা সংরক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠান আছে স্বীকৃত এবং বিশ্বাসযোগ্য, যাদের প্রতি আস্থা রাখা যায়, এই ধরনের ডাটা ব্যাংক আছে। তো সেই ডাটা ব্যাংকে বাংলাদেশের অ্যাক্সেস নাই। কী জন্য অ্যাক্সেস নেই? অল্প কিছু টাকা সেখানে আপনাকে দিয়ে এক ধরনের সাবস্ক্রাইব করতে হবে। কাইন্ড অফ সাবস্ক্রাইব। হুম। সেই সাবস্ক্রাইব করার জন্য যে টাকা, এটা হয়তো 1-2 কোটি টাকা, এই 1-2 কোটি টাকা খরচ করে না বলে বছরের পর বছর ধরে এই অনিয়মটা চলে আসছে। এখন কোনো কোনো ক্ষেত্রে এনবিআর হয়তো ঠিক, কিন্তু এটা তো আপনি দেখাতে পারছেন না, আপনি আপনার মতো করে এটা করে নিচ্ছেন। হয়তো সত্যি সত্যিই ওই আমদানিকারক মিথ্যা ঘোষণা দিয়েছে, কিন্তু এইভাবে এটা তো কোনো নিয়ম হতে পারে, যিনি মিথ্যা ঘোষণা দেন নাই তাহলে তার উপরে তো এটা অন্যায় হলো। তো এই যে ধরুন 2 কোটি টাকার মতো একটা বিষয়, সেটি আমরা শুনলাম যে গত কয়েক মাস আগে এনবিআর উদ্যোগ নিয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় এটিও আটকে আছে। সারা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা এই জায়গাটিতে আমরা ধরতে পারছি না। দেখা যাবে যে এনবিআর এর ইনসাইডাররাই অনেকে এটা চায় না হয়তো এত ডিজিটালাইজেশন। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি একজন এনবিআর এর সাবেক মেম্বারের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এখানে একটা মজা আছে এনবিআর এর। সে মজাটা এরকম যে এনবিআর যে আপনার বাড়তি ভ্যালু ধরে, এখানে তো তার রেভিনিউ বেশি আসে, ওখানে ভোক্তা মরে যাচ্ছে তার এটা দেখার দরকার নেই। তার বিষয় হচ্ছে বছরে, উনি বললেন যে উনি হিসাব করে এখানে 6 মাসে একবার 8.5 কোটি টাকা এনবিআর বাড়তি রেভিনিউ আদায় করেছে। এই মানে তারা যেই ভ্যালুয়েশন যে সিস্টেমে করে, অর্থাৎ ঘোষিত মূল্যের চাইতে বেশি মূল্য ধরে, এক বছরে যদি 15,000 কোটি টাকা আদায় হয়, তাহলে এটা তার জন্য এক ধরনের। এখন উনি যদি এটা ছেড়ে দেন, অ্যাকচুয়াল ভ্যালুতে যান, হয়তো ওনার রেভিনিউ ইম্পোর্টে কমে যাবে। উনি তো এটা চাইবেন না ওনার রেভিনিউ কমে যাক, ফলে ওনারাও এক ধরনের স্বস্তি বা এক ধরনের তাদের জন্য সুবিধাজনক অবস্থা যে হ্যাঁ, এটা তার রেভিনিউ বাড়তে দিচ্ছে। কিন্তু বিষয়টা তো ঠিক না, এবং আলটিমেটলি তো আসলে দেশের সাধারণ মানুষের উপরেই এই বাড়তি খরচটা পড়ছে। আপনি একদম সহজভাবে বললেন, যদি 2 বছরে 30,000 কোটি যায়, এই 2 বছরে 30,000 কোটি টাকা সাধারণ ভোক্তার উপর থেকে আদায় হয়েছে। রাইট। এবং দেখি আমরা যে কারণে যে গ্লোবালি কমোডিটির প্রাইস অনেক কমলেও বাংলাদেশে আসলে কমে না। সো এই ধরনের ট্রেন্ড। আচ্ছা, আপনার রিপোর্টে আরেকটা বিষয় আছে যে এই পদ্ধতির কারণে মানি লন্ডারিংয়েরও সম্ভাবনাটা বেড়ে যায়, সেটা কিভাবে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। খেয়াল করুন, ধরুন অ্যাকচুয়ালি কেউ $100 কোনো একটা ইউনিট আমদানি করলেন, কিন্তু এনবিআর এখানে $120 ধরে এটাকে কাস্টমস অ্যাসেসমেন্ট করলো। তো উনি এনেছেন কিন্তু, বা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটের দাম $100, কিন্তু এনবিআর যখন $120 ধরে এটাকে অ্যাসেসমেন্ট করলো, তার মানে হচ্ছে ওই ব্যবসায়ী যদি পরের বার টাকা পাচার করতে চান, তাহলে উনি $120 দাম ধরে আমদানি করবেন। উনি কিনলো কিন্তু $100, কিন্তু উনি তখন ভাউচার বা ওনার যে ইনভয়েস, সেই ইনভয়েসটা উনি $120 ধরে করবেন। তাহলে বৈধভাবে আরও $20 উনি এক্সট্রা পাঠানোর সুযোগ হয়ে গেল। এখন বাংলাদেশে যারা মানি লন্ডারিং করে, যেসব গ্রুপ, তারা এরকম ব্যবসায়ীর কাছে টাকা দিয়ে দেয় যে আপনি আমার টাকা, আপনার ওই যেটাকে ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা, এটা এইভাবে হয়। আপনার এই সুযোগটা দেখুন এনবিআরই হয়তো করে দিচ্ছে, কারণ এনবিআর যদি অ্যাকচুয়াল ভ্যালুতে ধরতো তাহলে তো এটা সুযোগ ছিল না। এনবিআরই যেহেতু বেশি দাম ধরে এটাকে অ্যাসেস করছে, ফলে উনি বেশি দাম ইনভয়েস করার সুযোগ পাচ্ছেন। উনি টাকা এই ক্ষেত্রে কিন্তু আমাকে একজন ব্যবসায়ী বললেন যে এক্ষেত্রে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর এইভাবে চলে যাচ্ছে। মানে এনবিআরই ফ্যাসিলিটেট করছে একটা আসলে ভুল পদ্ধতিতে কাস্টমসে ভ্যালুয়েশন করার কারণে। আপনার শেষ করব আমরা, আপনার বিশেষজ্ঞরা কি বলছে, এটা থেকে আসলে সমাধান কি? বিশেষজ্ঞদের পরিষ্কার কথা হচ্ছে যে আপনি ট্রানজ্যাকশন ভ্যালুতে যাবেন। ট্রানজ্যাকশন ভ্যালু মানে যে ভ্যালুতে ইম্পোর্ট করা হয়েছে, অ্যাকচুয়ালি আপনি সেই ভ্যালুতে যাবেন। আপনি যতদিন পর্যন্ত আমরা এটা করব, এটা ডব্লিউটিও রুলসের ভায়োলেশন, এবং এটি কোনো সভ্য দেশে এইভাবে এটা আসলে চলতে পারে না। আমাদের আমদানিকারক যারা, তারা বলছেন এটা আসলে অরাজকতা, যে কাজটা হচ্ছে যেভাবে প্রতিটা পণ্যে আলটিমেটলি তো কনজিউমারকে হিট করছে। তো তাদের কথা হচ্ছে যত দ্রুত সম্ভব এনবিআরকে ট্রানজ্যাকশন ভ্যালুতে যেতে হবে। এই জন্য যেই মেকানিজম যা করা দরকার, দ্রুত এনবিআরকে সেটি করতে হবে। ওকে রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম যে এই যে কাস্টমসের
যে পদ্ধতিতে আসলে ইম্পোর্টেড গুডসের ভ্যালুয়েশন করা হয় এবং সেটার উপরে ট্যাক্স বসানো, এবং সেটা আসলে কী কারণে হচ্ছে এবং কেন হচ্ছে, এটা থেকে কি সমাধান করা যেতে পারে, এবং আলটিমেটলি আসলে ব্যবসায়ীরা যদিও এখানে ক্ষতির সম্মুখীন হচ্ছে ইমিডিয়েটলি, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা কনজিউমারদের পকেট থেকে সেগুলো বের করে নিচ্ছে। তো এটা আসলে এনবিআর এর রেভিনিউ বাড়িয়ে দেখার আমরা যেটা একটু বুঝতে পারলাম যে বাড়িয়ে দেখানো, এবং এটা কিন্তু সমাধানের উপায় আছে। গ্লোবাল ডেটা তারা নিতে পারে, বিভিন্ন মেজর মার্কেটের অ্যাক্সেস তারা পেতে পারে, সামান্য কিছু টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে কিন্তু এই জিনিসগুলো হয়। এবং আসলেই সেটা অ্যাকচুয়াল যে ট্রানজ্যাকশন ভ্যালু সেটার উপরেই করা দরকার। এটা না করে আসলে WTOর একটা ভায়োলেশন করছে আমাদের এনবিআর। তো আমরা আশা করি নতুন সরকার আছেন, তারা এই বিষয়টি দেখবেন এবং এটা একটা সিরিয়াস ইস্যু হিসেবে আসলে সেটার সমাধান করবেন। সো দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।